হ্যালো ফ্রেন্ডস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আজকে আমরা আলোচনা করব ফটোসিনথেটিক পিগমেন্ট। দেখো, ফটোসিনথেটিক পিগমেন্ট হচ্ছে এমন এক রকমের অর্গানিক কম্পাউন্ড তো যার মধ্যে ডাবল বন্ড থাকে, এবং যেহেতু এর মধ্যে ডাবল বন্ড থাকে তো সেই কারণের জন্য এরা সানলাইটকে অ্যাবসর্ব করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে সূর্য থেকে যে পরিমাণ সানলাইট আসে তো সেই সানলাইটের মধ্যে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট থাকে, যেমন কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভস, ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট কিন্তু সানলাইটের মধ্যে থাকে। কিন্তু ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কেবলমাত্র ভিজিবল লাইট স্পেকট্রামকেই অ্যাবসর্ব করতে পারে। তো ভিজিবল লাইট স্পেকট্রামের যে তরঙ্গ দৈর্ঘ্য তো সেটা হচ্ছে 380 থেকে 760 ন্যানোমিটার। তাহলে এই 380 থেকে 760 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে ফটোসিনথেটিক পিগমেন্টরা অ্যাবসর্ব করতে পারে, এবং সেই কারণের জন্যই এই যে ভিজিবল লাইট স্পেকট্রাম তো একে বলা হয় ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন বা একে বলা হয় PAR। কিন্তু টোটাল যে ভিজিবল লাইট স্পেকট্রাম আছে তার যে সমস্ত অংশটাই ফটোসিনথেটিক পিগমেন্ট প্রধানত ইকুয়ালি অ্যাবসর্ব করবে বিষয়টা কিন্তু সেরকম নয়। ডিফারেন্ট ফটোসিনথেটিক পিগমেন্ট ডিফারেন্ট ওয়েভ লেন্থের লাইটকে অ্যাবসর্ব করে, এবং এটা দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটোসিনথেসিস রেট যেটা হয় তো ব্লু এবং রেড জোন অফ লাইটে ফটোসিনথেসিস রেট সব থেকে বেশি হয়। ম্যাক্সিমাম ফটোসিনথেটিক পিগমেন্ট কিন্তু ব্লু এবং রেড জোন অফ লাইটকেই জেনারেলি তারা প্রেফার করে। তো এই জায়গাতে দেখো ডিফারেন্ট ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, এবং এই ফটোসিনথেটিক পিগমেন্টকে আমরা প্রধানত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটি মেন পিগমেন্ট এবং আরও একটি হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। তো মেন পিগমেন্ট যেগুলো আছে তো মেন পিগমেন্ট প্রধানত ফটোসিনথেটিক যে মেন পিগমেন্ট আছে তো মেন পিগমেন্টকে আমরা প্রধানত বলবো ক্লোরোফিল। তো ক্লোরোফিলই প্রধানত মেন পিগমেন্ট। দেখো, ক্লোরোফিল আবার ডিফারেন্ট রকমের হতে পারে। এক্ষেত্রে ক্লোরোফিল এ যার কালার ব্লু গ্রিন এবং ক্লোরোফিল বি এর কালার কিন্তু অলিভ গ্রিন। তো এই ক্লোরোফিল কিন্তু মেন পিগমেন্ট। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব যে ক্লোরোফিল কোথায় থাকে, ফটোসিনথেটিক পিগমেন্ট কোথায় থাকে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে দুটো অ্যাক্সেসরি পিগমেন্ট আছে, একটি ক্যারোটিন এবং আরেকটা জ্যান্থোফিল। তো ক্যারোটিনের যে কালার তো সেটা হচ্ছে রেড টু অরেঞ্জ, এবং জ্যান্থোফিলের কালার হচ্ছে ইয়েলো টু অরেঞ্জ। তাহলে ফটোসিনথেটিক পিগমেন্টের কিন্তু কালার কিন্তু ডিফারেন্ট। তো এই জায়গাতে দেখো, প্রথমেই তোমাদের যেটা বলবো যে ফটোসিনথেটিক পিগমেন্ট প্রধানত ভিজিবল লাইট স্পেকট্রামের ডিফারেন্ট জোনস অফ লাইটকে অ্যাবসর্ব করে। তো যে তিনটে ইম্পর্টেন্ট টাইপের আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট আমরা দেখলাম, যেমন এক্ষেত্রে ক্লোরোফিল এ, তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস। তো এক্ষেত্রে দেখো পিগমেন্ট ক্লোরোফিল এ যে ওয়েভলেন্থের লাইটকে বেশি পরিমাণে অ্যাবসর্ব করে তো সেটা হচ্ছে 470 ন্যানোমিটার, এবং 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে এরা কিন্তু ম্যাক্সিমাম অ্যাবসর্ব করবে। এবং ক্লোরোফিল বি 480 এবং 640 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করে, এবং ক্যারোটিনয়েডস 480 এবং তার সঙ্গে সঙ্গে 500 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করে। এবং পার্টিকুলার ফটোসিনথেটিক পিগমেন্ট প্রধানত পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটকে ম্যাক্সিমাম অ্যাবসর্ব করবে, এবং যে যন্ত্রের সাহায্যে এই তাদের অ্যাবসর্পশনকে পরিমাপ করা হয় তো তাকেই আমরা বলবো স্পেকট্রোফটোমিটার। এবং স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে যদি আমরা দেখি যে কোন টাইপের ফটোসিনথেটিক পিগমেন্ট কোন ধরনের লাইটকে অ্যাবসর্ব করবে, তো সেটা প্রধানত একটা গ্রাফের সাহায্যে প্লট করা হয়, এবং সেই গ্রাফকেই আমরা বলবো অ্যাবসর্পশন স্পেকট্রাম। তো এই জায়গাতে দেখো আমি একটা অ্যাবসর্পশন স্পেকট্রামের গ্রাফ আঁকার চেষ্টা করছি। তো এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ওয়েভলেন্থ আছে। সুতরাং এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা এক্ষেত্রে দেখছি যে ওয়েভলেন্থ আছে। দেখো একটু আমি লেখার চেষ্টা করছি। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াইজ আমি ওয়েভলেন্থ প্লট করেছি, মানে ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাবসর্পশন এক্ষেত্রে আমি প্লট করেছি ওয়াই অ্যাক্সিস ওয়াইজ, মানে বিভিন্ন ফটোসিনথেটিক পিগমেন্ট কোন ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করবে তো সেটা যে গ্রাফের সাহায্যে প্রকাশ করা হয় তো তাকেই আমরা বলবো অ্যাবসর্পশন স্পেকট্রাম। তাহলে ক্লোরোফিল এ প্রধানত কোন ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করছে আমি প্রত্যেকটা ফটোসিনথেটিক পিগমেন্টের গ্রাফ এক্ষেত্রে আলাদা করে করার চেষ্টা করব। দেখো, ক্লোরোফিল এ 470 এবং তার সঙ্গে সঙ্গে 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে বেশি পরিমাণে অ্যাবসর্ব করে। তাহলে ক্লোরোফিল এর যদি আমরা অ্যাবসর্পশন স্পেকট্রাম যদি দেখি তাহলে দেখো 400 এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমরা দেখছি যে 660, রাইট। তাহলে ব্লু এবং তার সঙ্গে সঙ্গে রেড জোন অফ লাইটকে এরা কিন্তু ভালোভাবে অ্যাবসর্ব করছে। তো এটাই হচ্ছে ক্লোরোফিল এ এর অ্যাবসর্পশন স্পেকট্রাম। এরপরে দেখো ক্লোরোফিল বি যদি আমরা ধরি তো ক্লোরোফিল বি অন্য কালার নিচ্ছি। তো ক্লোরোফিল বি প্রধানত 480 এবং 640 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করবে। তাহলে 480 মানে এই জায়গাতে, তো 480 এবং তার সঙ্গে সঙ্গে 640, রাইট। সো এটাই হচ্ছে ক্লোরোফিল বি এর অ্যাবসর্পশন স্পেকট্রাম। তো এটাই হচ্ছে ক্লোরোফিল বি এর অ্যাবসর্পশন স্পেকট্রাম। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা এক্ষেত্রে দেখি যে ক্যারোটিনয়েডস, তো ক্যারোটিনয়েডসের অ্যাবসর্পশন স্পেকট্রামটা কেমন হবে দেখো 480 থেকে
500 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে এরা বেশি অ্যাবসর্ব করে, তাহলে ক্যারোটিনয়েডস প্রধানত ক্যারোটিনয়েডসের অ্যাবসর্পশন স্পেকট্রাম অনেকটা এরকম হয়, তাহলে এটাই হচ্ছে ক্যারোটিনয়েডসের অ্যাবসর্পশন স্পেকট্রাম। সুতরাং আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে ব্লু এবং রেড জোন অফ লাইটকে দেখো, ব্লু জোন অফ লাইটের প্রধানত ওয়েভলেন্থ কত 470 থেকে 500, এবং তার সঙ্গে সঙ্গে রেড জোন অফ লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত 650 থেকে 760। তাহলে এই দুটো জোন অফ লাইটকে ম্যাক্সিমাম কিন্তু ফটোসিনথেটিক পিগমেন্ট অ্যাবসর্ব করছে। দেখো 400 থেকে মানে 470 থেকে 760 ন্যানোমিটার ওয়েভলেন্থেই প্রধানত এদের অ্যাবসর্পশনটা বেশি হচ্ছে। তার মানে এই জোনস অফ লাইটেই প্রধানত ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। তো এই জায়গা থেকে অ্যাবসর্পশন স্পেকট্রাম থেকে এটা বোঝা যায় যে কোন ফটোসিনথেটিক পিগমেন্ট কোন ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করে। এবং এই জায়গাতে দেখো অ্যাকশন স্পেকট্রাম আমরা দেখি। দেখো অ্যাকশন স্পেকট্রাম কাকে বলে? প্রধানত একটা পার্টিকুলার ওয়েভলেন্থে কি পরিমাণ অক্সিজেনের ইভলিউশন হচ্ছে বা অক্সিজেন ইভলভ হচ্ছে, তো সেটাই হলো অ্যাকশন স্পেকট্রাম। যেহেতু ফটোসিনথেসিসের জন্য যে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে তারা প্রধানত ব্লু এবং রেড জোন অফ লাইটকে বেশি পরিমাণে অ্যাবসর্ব করে, তাহলে ব্লু এবং রেড জোন অফ লাইটে প্রধানত অ্যাকশন স্পেকট্রাম অনেক বেশি হবে। তো সেটাকে যদি আমরা একটা গ্রাফের সাহায্যে যদি আমরা প্লট করি, দেখো 470 এবং তার সঙ্গে সঙ্গে 500, তাহলে এই জায়গাতে মানে এই রিজিয়ান্সে প্রধানত ফটোসিনথেটিক রেট অনেক বেশি হয়। তো এক্ষেত্রে আঁকার চেষ্টা করছি, তাহলে দেখো মানে অ্যাকশন স্পেকট্রাম আমরা এক্ষেত্রে করছি, তাহলে এই জায়গাতে ফটোসিনথেটিক রেট অনেক বেশি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে 650 এবং তার সঙ্গে সঙ্গে এবং এই জায়গাতে ফটোসিনথেটিক রেট অনেক বেশি হচ্ছে। তো গ্রাফ আছে, তো এটাই হচ্ছে অ্যাকশন স্পেকট্রামের গ্রাফ। তাহলে এটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম এবং অ্যাকশন স্পেকট্রামের গ্রাফে আমরা দেখছি যে এটা কিন্তু অনেক বেশি ফ্ল্যাট, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্ল্যাট আছে। তার মানে কি এক্ষেত্রে ডিফারেন্ট ফটোসিনথেটিক পিগমেন্টের কথাই এখানে কনসিডার করা আছে, মানে ডিফারেন্ট ফটোসিনথেটিক পিগমেন্টের ফাংশন এক্ষেত্রে কনসিডার করা আছে এবং সেই জন্যই এই গ্রাফ কিন্তু অনেক ফ্ল্যাট হয়। কিন্তু অ্যাকশন স্পেকট্রাম যেটা, তো এই যে এটা কিন্তু অ্যাবসর্পশন স্পেকট্রাম, কিন্তু অ্যাবসর্পশন স্পেকট্রাম মানে বিভিন্ন ফটোসিনথেটিক পিগমেন্টের যে পরিমাণ ওয়েভলেন্থের আলোকে অ্যাবসর্ব করবে, তো সেটাই তো অ্যাবসর্পশন স্পেকট্রাম। তো অ্যাবসর্পশন স্পেকট্রামের যে গ্রাফ হবে প্রত্যেকটা ফটোসিনথেটিক পিগমেন্টের জন্য কিন্তু এটা ডিফারেন্ট হবে। তো ফটোসিনথেটিক পিগমেন্ট দেখো তাহলে কোঅপারেটিভ ওয়েতে কাজ করে এবং এমারসন এটা প্রমাণ করেছিলেন যে প্রধানত প্ল্যান্টসের মধ্যে দুই রকমের প্রধানত এক্ষেত্রে ফটো সিস্টেম থাকে এবং এই দুই রকমের ফটো সিস্টেমই প্রধানত ফটোসিনথেসিসকে কন্ট্রোল করে। তো যে ফটোসিনথেটিক পিগমেন্টগুলোর কথা বললাম, যেমন ক্লোরোফিল আছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েডস আছে, তো এগুলো কোথায় থাকে এরপরে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ফটোসিনথেটিক পিগমেন্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়েও আমরা আলোচনা করব, তাদের স্ট্রাকচার নিয়েও আমরা আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে বলবো যে ফটো সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে কোয়ান্টোসোম এবং ফটোসিনথেটিক পিগমেন্টের মধ্যে কি রিলেশনশিপ। তো আমরা প্রত্যেকেই জানি প্রধানত প্ল্যান্টসের ক্ষেত্রে বা হায়ার যে সমস্ত প্ল্যান্টস আছে, তো তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড থাকবে এবং ক্লোরোপ্লাস্টিড ইজ এ ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার। তাহলে ক্লোরোপ্লাস্টিড কিন্তু একটা ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার এবং ক্লোরোপ্লাস্টিডের মধ্যে অসংখ্য থাইলাকয়েড থাকে। আমি একটু আঁকার চেষ্টা করছি, তাহলে দেখো এক্ষেত্রে থাইলাকয়েড থাকে। সো দিস ইজ এ থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য থাইলাকয়েড আছে এবং থাইলাকয়েডগুলো যখন একটা জায়গাতে যখন জমা হয় মানে একটা স্ট্যাক যখন তৈরি করে, তো তাকেই আমরা বলবো গ্রানা এবং ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশন প্রধানত এই গ্রানাতেই সম্পন্ন হয়। এখন এই যে থাইলাকয়েড যে মেমব্রেন দেখতে পাচ্ছ, এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই প্রধানত ফটোসিনথেটিক পিগমেন্টগুলো থাকে। কেন? কারণ ফটোসিনথেটিক পিগমেন্টগুলো প্রধানত লিপিড সলিবল হয় এবং আমরা জানি যে প্লাজমা মেমব্রেনও ইজ এ ওয়ান টাইপ অফ লিপিড। তাহলে যেহেতু এরা লিপিড সলিবল এবং সেই কারণের জন্য এই ফটোসিনথেটিক পিগমেন্টগুলো প্রধানত থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই অবস্থান করে। তাহলে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অসংখ্য এরকম গ্র্যানিউলার স্ট্রাকচার দেখা যায়। দেখো এরকম টাইপের অসংখ্য গ্র্যানিউলার স্ট্রাকচার দেখা যায় এবং এই গ্র্যানিউলার স্ট্রাকচারগুলোকেই আমরা বলবো কোয়ান্টোজোম। তাহলে এরকম স্ট্রাকচার দেখা যায়, থাইলাকয়েড মেমব্রেনে এরকম স্ট্রাকচার দেখা যায়, তো এগুলোকেই আমরা বলবো কোয়ান্টোজোম। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টোজোম আছে এবং এই কোয়ান্টোজোমকেই প্রধানত বলা হয় ফটোসিনথেটিক ইউনিট, রাইট। তো এই যে স্ট্রাকচার আছে, তো একেই আমরা বলবো কোয়ান্টোজোম। সো দিস ইজ কোয়ান্টোজোম, রাইট। আচ্ছা, এইবার অনেকগুলো কোয়ান্টোজোম মিলেই কিন্তু একটা ফটো সিস্টেম তৈরি করে। তাহলে ফটো সিস্টেম মানে কি? ফটো সিস্টেম মানে হচ্ছে কোয়ান্টোজোম প্লাস কোয়ান্টোজোম প্লাস কোয়ান্টোজোম
মানে অনেক কোয়ান্টোজোম মিলেই প্রধানত ফটো সিস্টেম তৈরি করে। এখন কোয়ান্টোজোম বা যে ফটোসিনথেটিক ইউনিট আমরা যেটা বলছি, কোয়ান্টোজোমকে ফটোসিনথেটিক ইউনিট বলে, তাদের পজিশন আমরা দেখলাম। তো এই কোয়ান্টোজোমের মধ্যেই কিন্তু ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। তাহলে এই কোয়ান্টোজোমের মধ্যেই আমরা কিন্তু ফটোসিনথেটিক পিগমেন্টকে দেখতে পাই, রাইট? সো ফটোসিনথেটিক পিগমেন্ট। তো একটা কোয়ান্টোজোম বা যদি আমরা ফটো সিস্টেমের যদি আমরা স্ট্রাকচার দেখি, তো ফটো সিস্টেমের মধ্যে কিন্তু আমরা দুটো অংশ দেখতে পাবো। ফটো সিস্টেমের মধ্যে একটা কোর রিজিয়ান থাকবে। এখন যদি আমরা কোয়ান্টোজোমকে যদি আমরা দেখি বা ফটো সিস্টেমকে যদি আমরা দেখি, তো ফটো সিস্টেমের মধ্যে প্রধানত দুটো ইম্পর্টেন্ট রিজিয়ান্স থাকবে। তো প্রথম যে রিজিয়ান্স, তো তার নাম হচ্ছে কোর রিজিয়ান। তো এটা হচ্ছে কোর রিজিয়ান, এবং কোর রিজিয়ানে প্রধানত একটি ক্লোরোফিল মলিকিউল থাকবে। তো এটাই হচ্ছে ক্লোরোফিল এ। শুধুমাত্র সিঙ্গেল ক্লোরোফিল মলিকুল কোর রিজিয়ানে থাকবে ফটো সিস্টেমের, তো তাকেই আমরা বলবো ক্লোরোফিল এ। এবং এই ক্লোরোফিল এ কে ঘিরে প্রধানত বিভিন্ন অ্যাক্সেসরি পিগমেন্টগুলো অবস্থান করে। তো ক্লোরোফিল এ কে ঘিরে অন্যান্য ক্লোরোফিল এ থাকতে পারে। তাহলে অন্যান্য ক্লোরোফিল এ আছে, দেখো এগুলো হচ্ছে অন্যান্য ক্লোরোফিল এ থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ক্লোরোফিল বি থাকতে পারে। সুতরাং এই জায়গাতে আমি দেখো, তাহলে এটা হচ্ছে ক্লোরোফিল এ, মানে আদার্স ক্লোরোফিল এ। তো এই যে সেন্টারে যে ক্লোরোফিল এ আছে, তো সেন্টারের ক্লোরোফিল এ প্রধানত দুই ধরনের হয়, একটি 680 এবং আর একটা হচ্ছে 700। তাহলে দেখো সেন্টারে যে ক্লোরোফিল এ আমরা দেখতে পাচ্ছি, তো একটি হতে পারে 680 এবং আর একটা 700। তো যে ফটো সিস্টেমের মধ্যে এই সেন্টারে বা কোর ক্লোরোফিল যেটা, তো সেখানে 680 ক্লোরোফিল এ মলিকুল থাকে। তার মানে এরা 680 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইটকে প্রথমত এরা অ্যাবসর্ব করে। তাহলে যে ফটো সিস্টেমের মধ্যে কোর ক্লোরোফিল হিসাবে 680 থাকে, তো সেটাই কিন্তু PS2 তৈরি করবে। সো এটা কিন্তু PS2 তৈরি করবে। আর যেক্ষেত্রে কোর ক্লোরোফিল হিসাবে P700 থাকে, তো তারা যেটা তৈরি করে, তো তার নাম হচ্ছে PS1। লাইট রিয়াকশনে আমরা PS1 এবং PS2 সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এখন আমরা বলছি যে ফটো সিস্টেম প্রকৃতপক্ষে কি। তো ক্লোরোফিল এ দেখলাম। ক্লোরোফিল এ ছাড়াও এই ফটো সিস্টেমের মধ্যে আমরা ক্লোরোফিল বি কে দেখতে পাবো। তাহলে দেখো ডিফারেন্ট ক্লোরোফিল বি কে আমরা দেখতে পাবো, এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিল বি ছাড়াও এখানে আমরা দেখতে পাবো ক্যারোটিনয়েডসকে দেখতে পাবো। তাহলে ক্লোরোফিল বি ছাড়াও এই অংশে কিন্তু আমরা ক্যারোটিনয়েডসকেও দেখতে পাবো, রাইট? সুতরাং এখানে আমরা ক্যারোটিনয়েডসকেও দেখতে পাবো। তো লাইট যখন আসে, তাহলে এটা হচ্ছে ক্যারোটিনয়েডস। সো দিস আর ক্যারোটিনয়েডস, মানে অ্যাক্সেসরি পিগমেন্ট। তো লাইট যখন আসে, তখন প্রথমে এই ক্যারোটিনয়েডসের মধ্যে প্রধানত লাইট পড়বে। দেখো তাহলে লাইট আসছে, তো লাইট কোথায় আসছে? ক্যারোটিনয়েডসে পড়ছে। এবং ক্যারোটিনয়েডস তারপরে লাইট কাকে দেবে? ক্যারোটিনয়েডস লাইট প্রধানত ক্লোরোফিল বি কে দিচ্ছে। তাহলে ক্যারোটিনয়েডস লাইট কাকে দেবে? ক্লোরোফিল বি কে। ক্লোরোফিল বি আবার এই লাইট কাকে দেবে? ক্লোরোফিল এ কে, মানে অন্যান্য ক্লোরোফিল এ কে। এবং আলটিমেটলি ক্লোরোফিল এ কোর ক্লোরোফিলকে প্রধানত লাইট দেয়। আবার দেখো লাইট এক্ষেত্রে ক্লোরোফিল বিতেও আসতে পারে, এবং সেই ক্লোরোফিল বি থেকে ক্লোরোফিল এ আবার এইভাবে আসতে পারে। আবার লাইট ডিরেক্টলি ক্লোরোফিল এ, মানে আদার্স ক্লোরোফিল এ, এবং তার সঙ্গে সঙ্গে কোর ক্লোরোফিল এ আসতে পারে। তাহলে এই যে টোটাল যে সিস্টেমটা, তো একেই আমরা বলবো লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তাহলে ফটো সিস্টেমের প্রধানত দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে LHC, বা যাকে আমরা বলবো লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা অ্যান্টেনা কমপ্লেক্স, এবং আর একটা হচ্ছে কোর রিজিয়ান, তার মানে কোর রিজিয়ান, রাইট? তো লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যেই প্রধানত ফটোসিনথেটিক পিগমেন্ট যেমন ক্লোরোফিল এ থাকে, তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিল বি থাকে, এবং তার সাথে সাথে ক্যারোটিনয়েডস থাকে। এরা প্রধানত সানলাইটকে ক্যাপচার করবে, এবং ক্যাপচার করে তারা কোর ক্লোরোফিলকে প্রধানত সেই সানলাইটকে দেবে। ফটোসিনথেটিক পিগমেন্টগুলো প্রধানত এরকমভাবেই কাজ করে, এবং যখন লাইট যখন অ্যাবসর্ব করবে, তারপরে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটবে, অর্থাৎ ফটোসিনথেসিস আর লাইট রিয়াকশন কিন্তু এরপরে ক্রমশ সম্পন্ন হবে। সুতরাং আমরা ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কি, তো সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে অ্যাকচুয়ালি ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কেমন হবে, এবং সেই ফটোসিনথেটিক পিগমেন্টগুলো প্রধানত কোথায় থাকে, এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্স কাকে বলে, এবং তার সাথে সাথে আমরা কোর ক্লোরোফিল আমরা কাকে বলবো। তো এগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। তো এরপরে আমরা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে এই ডিফারেন্ট টাইপের ফটোসিনথেটিক পিগমেন্টগুলো সম্পর্কে। খুব দ্রুত আমি এক্ষেত্রে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট পোর্শন। দেখো, তো ক্লোরোফিল প্রধানত 9 রকমের ক্লোরোফিল আমরা প্রধানত দেখতে পাই, মানে টোটাল প্ল্যান্ট কিংডমের 9 টাইপস অফ ক্লোরোফিল আমরা দেখতে পাই। তার মধ্যে ইম্পর্টেন্ট যে টাইপস আছে, তো সেগুলোই আমি এক্ষেত্রে লিখেছি। দেখো, ক্লোরোফিল এই সমস্ত হায়ার প্ল্যান্টসে দেখা যায়। মাথায় রাখবে যে ক্লোরোফিল এই সমস্ত হায়ার প্ল্যান্টসে দেখা যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল এ দেখা যায় না।
ক্লোরোফিল বি হায়ার প্ল্যান্টস এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যালগিতে দেখা যায়। ক্লোরোফিল বি তাহলে কোথায় দেখা যাচ্ছে? হায়ার প্ল্যান্টস এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যালগিতে দেখা যায়। এবং ক্লোরোফিল সি দেখো ব্রাউন অ্যালগিতে দেখা যায়, ক্লোরোফিল ডি রেড অ্যালগিতে দেখা যায় এবং ক্লোরোফিল ই ভাউকেরিয়াতে দেখা যায়। তো হায়ার প্ল্যান্টসের মধ্যে তাহলে আমরা দুই ধরনের ক্লোরোফিল দেখতে পাচ্ছি, একটা ক্লোরোফিল এ এবং আরেকটি হলো ক্লোরোফিল বি, রাইট? তো প্রধানত ফটো সিস্টেমের মধ্যে প্রধানত এই ক্লোরোফিল বি এর প্রধানত ভ্যারিয়েশন হয়। পিএস1-এ ক্লোরোফিল বি এর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এবং পিএস2-তে ক্লোরোফিল বি এর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে। তাহলে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি প্রধানত হায়ার প্ল্যান্টসের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং হায়ার প্ল্যান্টসের মধ্যে প্রধানত এই দুই ধরনের ক্লোরোফিল আমরা দেখতে পাই। এখন ক্লোরোফিল যেহেতু একটা মেন পিগমেন্ট, তো প্রথমে আমি ক্লোরোফিল সম্পর্কে আলোচনা করব এবং তারপরে অ্যাক্সেসরি পিগমেন্টগুলো নিয়ে আলোচনা করব। শুধুমাত্র এই সমস্ত অর্গানিজমসের মধ্যে বা প্ল্যান্টসের মধ্যেই ক্লোরোফিল দেখা যায় সেরকম নয়, ব্যাকটেরিয়ার মধ্যেও ক্লোরোফিল দেখা যায়। যেমন ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ প্রধানত পার্পেল এবং গ্রিন ব্যাকটেরিয়াতে দেখা যায় এবং ক্লোরোবিয়াম ক্লোরোফিল প্রধানত গ্রিন ব্যাকটেরিয়াতে দেখা যায়। ক্লোরোবিয়াম ক্লোরোফিল তাহলে আমরা দেখছি যে গ্রিন ব্যাকটেরিয়াতে দেখা যায়। তো যে ডিফারেন্ট যে 9 টাইপসের ক্লোরোফিল আছে, বাকি টাইপসগুলো অতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট তো সেগুলো আমি এক্ষেত্রে লিখেছি। তো এরপরে আমরা যে অংশটা দেখব তো সেটা হচ্ছে যে ক্লোরোফিলের সিনথেসিস কিভাবে হয়। দেখো, ক্লোরোফিলের স্ট্রাকচার বুঝতে গেলে অবশ্যই কিন্তু ক্লোরোফিলের সিনথেসিস সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে, তবেই তুমি কিন্তু ক্লোরোফিলের স্ট্রাকচার বুঝতে পারবে। আমি খুব সহজ ডায়াগ্রামের সাহায্যে তোমাদেরকে ক্লোরোফিলের স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথমেই এই জায়গাতে জেনারেলি গ্লাইসিন থাকে, ঠিক আছে? তাহলে গ্লাইসিন এবং সাকসিনিল কোয়ে এই সিরিজ অফ রিয়াকশন করবে, মানে গ্লাইসিন এবং সাকসিনিল কোয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হবে এবং তারপরে বেশ কতগুলো রিয়াকশনের মধ্য দিয়ে প্রথম যে কম্পাউন্ড তৈরি করবে তো সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্রোটোক্লোরোফাইলিডা, ঠিক আছে? তাহলে প্রথম যে কম্পাউন্ড তৈরি করবে তো তাকে আমরা কি বলবো? প্রোটোক্লোরোফাইলিডা। এরপরে কি হবে? দেখো, এই জায়গাটা আমি একটু মোছার চেষ্টা করছি, এখানটা একটু মুছে দিই, ওকে? প্রোটোক্লোরোফাইলিডা প্রথমে তৈরি হবে। এরপরে এই যে প্রোটোক্লোরোফাইলিডা আছে, তো প্রোটোক্লোরোফাইলিডা যেটা তৈরি হচ্ছে তো এই জায়গাতে প্রধানত লাইট আসবে। তো প্রোটোক্লোরোফাইলিডাতে প্রধানত লাইট আসে, সুতরাং এক্ষেত্রে যখন লাইট চলে আসবে তখন এই প্রোটোক্লোরোফাইলিডা এবার ক্লোরোফাইলিডাতে পরিণত হবে এবং এই ক্লোরোফাইলিডার সঙ্গে এরপরে ফাইটোল টেল যুক্ত হবে। তাহলে ক্লোরোফাইলিডার সঙ্গে কি যুক্ত হবে? ক্লোরোফাইলিডার সঙ্গে ফাইটোল টেল যুক্ত হবে এবং তার ফলেই কিন্তু ক্লোরোফিল তৈরি হয়। তাহলে ক্লোরোফিল সিনথেসিসের জন্য লাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন কোনো প্ল্যান্টস আছে, ধরা যাক তার সিডকে প্রধানত উইদাউট লাইটে তাকে যদি আমরা জার্মিনেট হতে দিই তাহলে সেই প্ল্যান্টস কিন্তু সেটা কিন্তু উইদাউট ক্লোরোফিল হবে। বিষয়টা কীরকম হয়? ধরা যাক কোনো একটা প্ল্যান্টস আছে, তার গ্রোথ হচ্ছে উইদাউট লাইট, তাহলে উইদাউট যদি লাইট হয়, কোনো লাইট যদি না থাকে, উইদাউট লাইট, তাহলে প্ল্যান্টস কিন্তু ক্লোরোফিল লেস। তাহলে প্ল্যান্টস কেমন হবে? ক্লোরোফিল লেস। এবং এই জাতীয় যে প্ল্যান্টস তো তাকেই আমরা বলবো এটিওলেটেড প্ল্যান্টস। তো এই সমস্ত প্ল্যান্টসকে বলা হয় এটিওলেটেড প্ল্যান্টস, ওকে? তো এই অংশটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। আবার দেখো, এরকম কিছু লিপস আছে, ধরা যাক এটা একটা লিপস আছে, তো এই লিপসের মধ্যে আমরা প্রধানত ক্লোরোফিলকে আমরা দেখতে পাই, কিন্তু কোনো কোনো জায়গায় মানে এই পাতার ধরা যাক এই অংশে কোনো ক্লোরোফিল নেই, আবার এই অংশে কোনো ক্লোরোফিল নেই, এই অংশে কোনো ক্লোরোফিল নেই, তখন এই লিফকে আমরা বলবো ভ্যারাইয়েগেটেড লিফ। সো দিস ইজ কল্ড ভ্যারাইয়েগেটেড লিফ। এই দুটো টার্ম কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে, একটি এটিওলেটেড প্ল্যান্ট এবং আরেকটি হচ্ছে ভ্যারাইয়েগেটেড লিফ। তো তাহলে আমরা এটা দেখলাম যে ক্লোরোফিল তৈরি হওয়ার জন্য লাইট অত্যন্ত এসেন্সিয়াল একটা ফ্যাক্টর। তো এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ক্লোরোফিলের স্ট্রাকচার এবং তারপরে দুটো অ্যাক্সেসরি পিগমেন্ট সম্পর্কে আমরা একদম আইডিয়া নিয়ে নেব ডিটেলসে, ওকে? এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো, এই যে ভ্যারাইয়েগেটেড লিফ এবং তার সঙ্গে সঙ্গে এটিওলেটেড প্ল্যান্ট প্রধানত কাকে বলে, তো এই অংশটা একটু মুছে দিলাম। তো এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ক্লোরোফিলের স্ট্রাকচার। একটু দেখো ক্লোরোফিলের স্ট্রাকচার আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে একটু লিখি, তো ক্লোরোফিলের স্ট্রাকচার প্রথমে একটু লিখি। দেখো, ক্লোরোফিল প্রধানত জেনারেলি ক্লোরোফিল কি হয়? ক্লোরোফিলে প্রধানত দুটো অংশ থাকে, সুতরাং ক্লোরোফিলে প্রধানত আমরা দুটো অংশ দেখতে পাই। একটি হচ্ছে ক্লোরোফিলের হেড, সুতরাং একটি হচ্ছে ক্লোরোফিলের হেড এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিলের মধ্যে ফাইটোল টেল। তো ফাইটোল টেল আমরা ক্লোরোফিলে দেখতে পাই। এই ফাইটোল টেল হচ্ছে লং হাইড্রোকার্বন টেল। সো দিস ইজ লং হাইড্রোকার্বন টেল। মানে কি? মানে এরকম কার্বন, হাইড্রোজেন,
এইভাবে প্রধানত একটা লং হাইড্রোকার্বন টেল তৈরি হয়, মানে অসংখ্য কার্বন হাইড্রোজেন মিলে প্রধানত একটা লং হাইড্রোকার্বন টেল তৈরি হয়। এবং এই যে হেড আছে, তো এই হেডকে আমরা বলবো পরফাইরিন হেড। হেডকে জেনারেলি বলা হয় পরফাইরিন হেড। সো হেড ইজ কল্ড এজ পরফাইরিন হেড। এবং এই যে পরফাইরিন যে হেড আছে, এই পরফাইরিন হেডের মধ্যে 4টি পাইরোল রিং থাকবে। কতগুলো পাইরোল রিং থাকবে? 4 পাইরোল রিং। এবং এই পাইরোল রিং এর মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকবে। একটু ছবি আঁকার চেষ্টা করছি। দেখো দেখো এটা ধরা যাক একটা পাইরোল রিং আছে। সো দিস ইজ এ পাইরোল রিং। আবার এই জায়গাতে ধরা যাক, আচ্ছা আমি একটুখানি মানে নিচে আঁকছি যাতে ছবিটা আরো ভালোভাবে তোমরা বুঝতে পারো। দেখো এই জায়গাতে তাহলে দেখো একটা ক্লোরোফিলের আমি স্ট্রাকচার আঁকার চেষ্টা করছি। তাহলে এখানে একটা পাইরোল রিং আছে। আবার এখানে আমি আঁকার চেষ্টা করছি। দেখো এই জায়গাতে একটা পাইরোল রিং আছে। আচ্ছা এখানটা একটুখানি মুছে দিলাম, রাইট? আচ্ছা এই জায়গাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পাইরোল রিং আছে। আবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা পাইরোল রিং আছে। মানে ক্লোরোফিলের স্ট্রাকচার যখন আমরা আঁকছি আর কি, তাহলে ধরা যাক এক্ষেত্রে আরও একটা পাইরোল রিং আছে। সুতরাং এই জায়গাতে একটা পাইরোল রিং আছে এবং এখান থেকেও আরও একটা পাইরোল রিং আছে। তাহলে মোট 4টে পাইরোল রিং প্রধানত আমরা ক্লোরোফিলের মধ্যে দেখতে পাই। এবং এই পাইরোল রিং, প্রত্যেকটা পাইরোল রিংয়ে কিন্তু নাইট্রোজেন থাকবে। সুতরাং এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে এবং এখানে নাইট্রোজেন আছে। এবং এই 4টে পাইরোল রিং মিলেই তাহলে কি তৈরি হচ্ছে? 4টে পাইরোল রিং মিলেই কিন্তু হেড তৈরি হচ্ছে। এবং এই যে পাইরোল রিং আছে, এই পাইরোল রিংয়ের কেন্দ্রে প্রধানত ম্যাগনেসিয়াম থাকে। সুতরাং পাইরোল রিংয়ের মধ্যে আমরা ম্যাগনেসিয়াম দেখতে পাই। তো পাইরোল রিংয়ের যদি আমরা নাম্বারিং করি, সুতরাং এটা 1, এটা 2, এটা 3 এবং এটা হচ্ছে 4। তো এটাই হচ্ছে প্রধানত ক্লোরোফিলের স্ট্রাকচার, মানে হেড, ক্লোরোফিলের হেড। এবার দেখো এরপরে যে হাইড্রোকার্বন যে টেল আছে, তো হাইড্রোকার্বন টেল প্রধানত এই 4 নাম্বার যে পাইরোল রিং আছে, তো সেই 4 নাম্বার পাইরোল রিংয়ে হাইড্রোকার্বন টেল লেগে থাকে। সো দিস ইজ হাইড্রোকার্বন টেল। আর এই যে পোর্শন আমরা যেটা আঁকলাম, তো এটাই হচ্ছে পরফাইরিন হেড। তাহলে এই পোর্শনটাই হচ্ছে হেড। তো এটাই হচ্ছে প্রধানত ক্লোরোফিলের স্ট্রাকচার। ওকে, তো এই যে ম্যাগনেসিয়াম আয়ন আমরা দেখছি, তো হিমোগ্লোবিনের মধ্যেও কিন্তু সেম পাইরোল, পরফাইরিন হেড ইত্যাদি থাকে, কিন্তু এক্ষেত্রে হিমোগ্লোবিনের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের পরিবর্তে কিন্তু আয়রন থাকে। আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। এবং খুব দ্রুত ক্লাস কন্ডাক্ট করার জন্য আমি কিন্তু টোটাল অংশটা আমি লিখেছি, তোমাদের কাছে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাক্সেসরি পিগমেন্ট প্রধানত 2 ধরনের হয়। একটি হচ্ছে ক্যারোটিনয়েডস এবং আরেকটা ফাইকোবিলিন। তো হায়ার প্ল্যান্টসের মধ্যে প্রধানত ক্যারোটিনয়েডস থাকে, আর ফাইকোবিলিনস প্রধানত বিভিন্ন অ্যালগির মধ্যে প্রধানত আমরা ফাইকোবিলিনস দেখতে পাই। তো এই যে ক্যারোটিনয়েডস আছে, এই ক্যারোটিনয়েডস কিন্তু 2 ধরনের হয়, একটা ক্যারোটিন এবং আরেকটা জ্যান্থোফিল। এবং এই ক্যারোটিনয়েডস কিন্তু প্রোটেক্টিভ। অনেক সময় ক্লোরোফিলের মধ্যে প্রচুর লাইট পড়ে এবং তার ফলে ক্লোরোফিল নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য ফটো অক্সিডেশনের হাত থেকে রক্ষা করে প্রধানত এই ক্যারোটিনয়েডস। এবং এই ক্যারোটিনয়েডস প্রধানত 2 ধরনের হয়, একটি ক্যারোটিন এবং আরেকটা জ্যান্থোফিল। তো ক্যারোটিনের এক্ষেত্রে সংকেত দেখে নাও C40H56, মানে জাস্ট সিম্পলি এটা হাইড্রোকার্বন পোর্শন নিয়ে গঠিত। কিন্তু জ্যান্থোফিলের মধ্যে আবার অক্সিজেন থাকে, কিন্তু জ্যান্থোফিলের মধ্যে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি অক্সিজেন আছে। তার মানে ক্যারোটিনের সঙ্গে জ্যান্থোফিলের পার্থক্যই হচ্ছে এটা, যে জ্যান্থোফিল জাস্ট অক্সিজেনেটেড ক্যারোটিন। এবং ক্যারোটিনের মধ্যে আমরা আয়নন রিং দেখতে পাই, তো জ্যান্থোফিলের মধ্যে আমরা সেরকম আয়নন রিং দেখতে পাবো। এবং ক্যারোটিনের যে কালার, তো সেটাই হচ্ছে অরেঞ্জ ইয়েলো, আর জ্যান্থোফিলের যে কালার, তো সেটা হচ্ছে ইয়েলো ব্রাউন কালার। এবং এই জায়গাতেই যে ক্যারোটিন আছে, ক্যারোটিনের প্রধানত 3টে আইসোমার থাকে, একটা আলফা, একটা বিটা এবং আর একটা হচ্ছে গামা। তো এই বিটা আইসোমার ক্যারোটিনের কিন্তু প্ল্যান্টস এবং এনিম্যালস উভয়ের ক্ষেত্রেই থাকে। তো এনিম্যালসের ক্ষেত্রে এই বিটা আইসোমার যেটা তৈরি করে, তো সেটা হচ্ছে ভিটামিন এ। তাহলে ক্যারোটিনে এনিম্যালসের ক্ষেত্রে ভিটামিন এ তৈরি করবে। আবার প্ল্যান্টসের ক্ষেত্রে এটা যেটা তৈরি করে, তো সেটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। এবং অ্যাবসাইসিক অ্যাসিড কিন্তু ট্রান্সপিরেশনকে প্রিভেন্ট করে। তো জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো ব্রাউন পিগমেন্ট, এবং এনিম্যালের ক্ষেত্রে এই জ্যান্থোফিলের নাম হচ্ছে লিউটিন। এবং প্ল্যান্টসের ক্ষেত্রে জিয়াজ্যান্থিন, ভাইলোজ্যান্থিন অনেক সময় এটা ট্রান্সপিরেশনেও হেল্প করে। দেখো প্ল্যান্টসের কালার প্রধানত আমরা এরকম জানি যে প্ল্যান্টসের লিপসের কালার প্রধানত কি কেমন হয়, প্রধানত সবুজ হয়। এর কারণ হচ্ছে ক্লোরোফিল এই ক্যারোটিনয়েডস পিগমেন্টকে একদম মাস্কড করে রেখে দেয়, মানে ঢেকে রেখে দেয়। তাহলে ক্লোরোফিল যখন মাস্কড করে রেখে দিচ্ছে, তখন কি হচ্ছে, এই ক্যারোটিনয়েডস পিগমেন্টগুলো, যে ক্যারোটিনয়েডস পিগমেন্টগুলো আছে, তো সেই ক্যারোটিনয়েডস পিগমেন্টগুলো প্রধানত ক্লোরোফিল দ্বারা ঢাকা থাকে। এখানে ধরা যাক ক্যারোটিনয়েডস পিগমেন্ট আছে, তো এগুলো প্রধানত ক্লোরোফিল দ্বারা ঢাকা থাকে। এবং সেই কারণের জন্য এই প্ল্যান্টসের যে লিফ থাকে, তো সেই লিফকে আমরা গ্রিন কালারের দেখি।
কিন্তু ঘটনা হচ্ছে যখন বসন্তকাল আসে তখন এই ক্লোরোফিল নষ্ট হয়ে যায় এবং তার ফলে ক্যারোটিনয়েডস তখন এক্সপোজড হয় এবং এক্সপোজড হওয়ার জন্য তখন কিন্তু প্ল্যান্টসের লিভসের কালার কিন্তু ইয়েলো হয়ে যায়, কারণ এই সময় এখানে আর কোনো রকম ক্লোরোফিল থাকে না এবং তখন প্ল্যান্ট লিভসের কালার কিন্তু এই জায়গাতে ইয়েলো হয়ে যাবে, রাইট? তো এই হচ্ছে ক্যারোটিনয়েডস এবং ক্যারোটিনয়েডস লাইট হারভেস্টিং কমপ্লেক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরি পিগমেন্ট। এবং লাস্ট যে পিগমেন্ট আছে তো সেটাই হচ্ছে ফাইকোবিলিন। ফাইকোবিলিন প্রধানত দেখো ফাউন্ড ইন রেড অ্যালগি। তো ফাইকোবিলিন জেনারেলি রেড অ্যালগিতে আমরা ম্যাক্সিমাম আমরা এই ফাইকোবিলিনকে আমরা দেখতে পাই এবং এই ফাইকোবিলিন প্রধানত 3 ধরনের হয় দেখো, এবং শুধুমাত্র রেড অ্যালগি নয়, তার সঙ্গে সঙ্গে ব্লু গ্রিন অ্যালগিতেও আমরা ফাইকোবিলিনকে দেখতে পাই এবং ফাইকোবিলিন 3 ধরনের হয়, ফাইকোসাইনিন, ফাইকোএরিথ্রিন এবং অ্যালোফাইকোসাইনিন। তাহলে 3 ধরনের ফাইকোবিলিন আমরা দেখতে পাই। তো লোয়ার প্ল্যান্টসের মধ্যে ফাইকোবিলিন দেখা যায় এবং ফাইকোবিলিন এবং প্রোটিন মিলে যেটা তৈরি করে তো তার নাম হচ্ছে ফাইকোবিলি প্রোটিন। অনেক সময় হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে ফাইকোবিলিন এবং প্রোটিন মিলে যেটা তৈরি হয় তো তার নাম হচ্ছে ফাইকোবিলিজম এবং এই ফাইকোবিলিজম ফাইটোক্রোম তৈরি করে এবং ফাইটোক্রোম। তো এই হচ্ছে মোটামুটিভাবে ফটোসিনথেটিক পিগমেন্ট। আমি টোটাল অংশ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ফটোসিনথেটিক পিগমেন্ট সম্পর্কে। দেখো তোমাদের সিলেবাসে যেটা আছে যে ফটোসিনথেটিক পিগমেন্টের ডিফারেন্ট টাইপস আছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের স্ট্রাকচার আছে। সমস্ত রকমের ফটোসিনথেটিক পিগমেন্ট আলোচনা করলাম, যেমন তার সঙ্গে সঙ্গে তাদের স্ট্রাকচার আলোচনা করলাম, অ্যাবসর্পশন স্পেকট্রাম কাকে বলে, অ্যাকশন স্পেকট্রাম কাকে বলে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো এর পরের দিন আমরা যেটা আলোচনা করব তো সেটা হচ্ছে ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশন। তো আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।